হ্যাঁ আজকে যে টপিক পড়াবেন ওটার জন্য সবাই কি নতুন? হ্যাঁ অবশ্যই আজকে টপিকের জন্য সবাই নতুন। তাহলে আমরা হচ্ছে যে এর আগে রাজ্য 2 পর্যন্ত পড়ছিলাম, তাই তো? সবাই কি একমত? এই কথা না, সবাই কি একমত? সবাই রাজ্য 2 পর্যন্ত পড়ছি, আজকে রাজ্য 3 থেকে শুরু হবে, তাই তো তোমাদের? ওকে, তাহলে রাজ্য 3। কথা না, রাজ্য 3 ফানজাই। ঠিক আছে, এই ফানজাইয়ের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে ছত্রাককে। কাকে দেখব? ছত্রাককে। এর আগে আমরা পড়ছিলাম রাজ্য 1, যারা কি ছিল? মনেরা বা ব্যাকটেরিয়া জাতীয় যে জীবজগতের জীবটা আছে সেটাকে আমরা কি ধরছিলাম? মনের রাজ্যের অন্তর্ভুক্ত ধরছিলাম। এরপর আমরা পড়ছি রাজ্য 2। রাজ্য 2-এ আমরা দেখছি কি মূলত প্রোটিস্টা কারা ছিল? শৈবাল আর এককোষী প্রাণীরা ছিল, যেমন অ্যামিবা ছিল, ঠিক আছে, প্লাজমোডিয়াম ছিল, ঠিক আছে। তাহলে রাজ্য 1 এবং রাজ্য 2 আমরা পড়ছি। রাজ্য 3-এ এই যে ফানজাই লিখলাম, ফানজাইটা বেসিক্যালি হবে কি? ফানজাইটা মূলত আমরা ছত্রাক নিয়ে এখানে পড়ব, ছত্রাক, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বৈশিষ্ট্যগুলো দিয়ে শুরু করি। 1 নম্বর বৈশিষ্ট্য, অধিকাংশ স্থলজ। বুঝি নাই? না, এই ব্যাচে পড়ানো হয় না এটা। এই কথা না, দেখো প্রথম কথা এর হচ্ছে কি অধিকাংশই স্থলজ, তার মানে এদেরকে আমরা কোথায় পাই? হ্যাঁ না ওই এই বেচকে পড়ানো হয়নি। কথা না না, সমস্যা নেই। দেখো তাহলে রাজ্য 3-এর 1 নম্বর বৈশিষ্ট্য কি? অধিকাংশ স্থলজ। এই ব্যাচে পড়ানো হয়নি, ঠিক আছে, মানে এই রেকর্ডের ক্লাসে পড়ানো হয়নি, তোমাদের রাজ্য 4 পর্যন্ত পড়াইছিলাম। দেখো তাহলে অধিকাংশ কি? স্থলজ। 2 নাম্বার পয়েন্ট, এরা বেশিরভাগ মৃতজীবী বা পরজীবী। তাহলে মৃতজীবী মানে কি? এরা মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে। আর পরজীবী মানে কি? এরা পরের বডিতে গিয়ে খাদ্য শোষণ করে। যেমন আমরা বলি যে এই যে ছত্রাক যেটা আছে, ছত্রাক বা মাশরুম যেটা আছে, বা ব্যাঙের ছাতা বলি এটাকে আমরা, ব্যাঙের ছাতা। এই ব্যাঙের ছাতা কি করে? দেখো ব্যাঙের ছাতা বা মাশরুম, এই যে মাশরুম, এই মাশরুম বেসিক্যালি কি করবে? তাদের আশেপাশে থাকা শৈবাল থেকে খাদ্য গ্রহণ করবে। কথা বুঝো? শৈবাল কি করতে পারে? শৈবাল মূলত সূর্য থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। শৈবাল কি তৈরি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। ওই খাবারের ভাগ নেয় কারা? ছত্রাক। ওই খাবারের ভাগ নিবে ছত্রাক। তাহলে শৈবাল হচ্ছে এখানে সালোক সংশ্লেষণ করবে এবং খাদ্য তৈরি করবে, ঠিক আছে। এই খাদ্যের ভাগ কারা নিবে? ছত্রাক এই খাদ্যের ভাগ নিবে, ঠিক আছে। আসো তাহলে এর পরের বৈশিষ্ট্যতে যাই। আসো, এরা এককোষী অথবা মাইসোলিয়াম দিয়ে গঠিত, মানে সূত্রাকার।
অর্থাৎ এদের বডি হয় এককোষী হবে অথবা এদের বডি সূত্রাকার হতে পারে। মাইসোলিয়াম মানে হ্যাঁ হ্যাঁ লেখা যাবে অবশ্যই সূত্রাকার লেখা যাবে। আসো এরপরেরটাতে আসি। এদের নিউক্লিয়াস অবশ্যই সুগঠিত। আচ্ছা তোমরাই বলো এই রাজ্য 3 কার আন্ডারে, কোন সুপার কিংডমের আন্ডারে পড়তেছে? রাজ্য 3 কোন সুপার কিংডমের আন্ডারে পড়তেছে? সুপার কিংডম 2 তে পড়তেছে, যেদের নিউক্লিয়াস কি সুগঠিত। তাহলে রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5 সকল ক্ষেত্রে আমরা কি বলতে পারি? নিউক্লিয়াস সুগঠিত। তাহলে এই বৈশিষ্ট্যটা চারোটার ক্ষেত্রে কমন, তো তোমরা চারোটাতে এই বৈশিষ্ট্যটা দিতে পারবা। ঠিক আছে, তাহলে এদের নিউক্লিয়াস কি? এদের নিউক্লিয়াস সুগঠিত, অথবা অর্থাৎ দিতে পারো, অর্থাৎ ইউক্যারিওটিক। বুঝছো? নিউক্লিয়াস সুগঠিত যাদের হয় তাদেরকে আমরা কি বলি? ইউক্যারিওটিক বলি। ঠিক আছে, আর যাদের সুগঠিত নয় তাদেরকে কি বলি? প্রোক্যারিওটিক বলি। ভেরি গুড। তাহলে এরপর আসি। এদের কোষ প্রাচীর থাকে এবং কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এদের কোষ প্রাচীর থাকে এবং তা কাইটিন নির্মিত। বুঝছি? কাইটিন বুঝি আমরা। কাইটিন হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড। কাইটিন হচ্ছে এক ধরনের কি? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? পলিস্যাকারাইড মানে কি? এই যে দেখো পলিস্যাকারাইড, কাইটিন এক ধরনের পলিস্যাকারাইড। এই যে কাইটিন এক ধরনের পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে হচ্ছে বড় গ্লুকোজ কণা। পলিস্যাকারাইড মানে কি? বড় গ্লুকোজ কণা। গ্লুকোজের বড় কণাকে আমরা কি বলি? পলিস্যাকারাইড বলি। তাহলে কাইটিন এক ধরনের কি? পলিস্যাকারাইড। তাহলে এদের কোষ প্রাচীর থাকবে, উদ্ভিদের মতো এদের কি থাকবে? কোষে কোষ প্রাচীর থাকবে, এবং কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। আচ্ছা এরপর আসি। এরা খাদ্য শোষণ পদ্ধতিতে করে থাকে। খাদ্য শোষণ পদ্ধতিতে করে থাকে। আচ্ছা দেখো এদিকে শোনো। তাহলে এই যে তোমাদেরকে ঘটনাটা বললাম, ছত্রাক কি করে? তার আশেপাশে থাকা শৈবাল থেকে নিজেরা খাদ্য শুষে নেয়, মানে শৈবাল থেকে খাদ্য শুষে নেয়। তাহলে এটা কি মিথজীবিতা হবে? এটা পরজীবিতা হবে না। মিথজীবিতা মানে কি? আমরা এগুলোকে বলি সম্পর্ক। মিথজীবিতা মানে কি? মানে তোমারও উপকার হচ্ছে, আমারও উপকার হচ্ছে, আমরা দুইজন একসাথে আছি, তোমারও উপকার হচ্ছে, আমারও উপকার হচ্ছে। যেমন এখানে দেখো ছত্রাক আর শৈবাল একসাথে আছে, শৈবালের কোনো লাভ হচ্ছে না। এখানে শৈবালের কোনো লাভ হচ্ছে? শৈবাল হচ্ছে খাবারটা তৈরি করতেছে, শৈবাল থেকে খাবারটা কে শুষে নিচ্ছে? ছত্রাক শুষে নিচ্ছে। তাহলে এখানে শৈবালের কোনো লাভ হচ্ছে না, ছত্রাকের লাভ হচ্ছে, ছত্রাক খাবারটা নিতে পারতেছে। তাহলে শৈবালের তো কোনো লাভ নাই, তাই না? বাট এটাকে নাম দেওয়া হয়েছে কি? মিথজীবিতা। অনেক বিজ্ঞানী এটাকে মিথজীবিতা বলতে মানে একটা কি বলছে, মানে কি বলতে যাচ্ছি, মিথজীবিতা অস্বীকার করছে। অস্বীকার ওয়ার্ডটা মুখে আসতেছিল না, অস্বীকার করছে, মিথজীবিতা বলতে চাই নাই। বিষয়টা বুঝছি? আসো তাহলে খাদ্য শোষণ পদ্ধতিতে করে থাকে। কার থেকে শোষণ করবে? শৈবাল থেকে খাদ্য শোষণ করবে। ওকে, এরপর আসি পরের বৈশিষ্ট্য। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত এদের। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। আচ্ছা ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, সেজন্য এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। তোমার হয় ক্লোরোফিল থাকতে হবে অথবা ক্লোরোপ্লাস্ট থাকতে হবে, যে কোনো একটা অবশ্যই থাকতে হবে, নাহলে তুমি সালোক সংশ্লেষণ করতে পারবা না। ক্লোরোপ্লাস্টের ভেতরেই মূলত ক্লোরোফিলটা থাকে। ক্লোরোফিল কি করে দেখি? আমি বলছিলাম, কারো মনে আছে ক্লোরোফিল কি করে? সালোক সংশ্লেষণে কি করে ক্লোরোফিল? আলো শোষণ করে। আলোটাই কি বানায়? সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি বানায়। সবাই খাই ফেলছো, এভাবে খাইলে হবে? ভাত খাওয়া বেশি করে, পড়ালেখা কম খাওয়া। ঠিক আছে, বুঝছো? পড়ালেখা খাওয়া না। তাহলে আমরা কি বললাম? ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকে? ক্লোরোফিলের কাজটা কি? সে আলোটাকে শোষণ করবে, সূর্যের আলোটাকে শোষণ করবে, সৌরশক্তিকে কি বানাবে? রাসায়নিক শক্তি বানাবে। ওইটা দিয়ে পরবর্তীতে আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে ভেঙে কি বানাবো?
গ্লুকোজ বানাবো, আমরা বানাবো না, উদ্ভিদ বানাবে। ওকে, তাহলে একটা বৈশিষ্ট্য গেল। এরপর এদের হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, যার মাধ্যমে এরা অযৌন প্রজনন করে। স্যারেরা এই জিনিসটা একটু লক্ষ্য করো, এই জিনিসটা একটু লক্ষ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কলম বলতেছ? আচ্ছা, ওগুলো কলম প্রকৃতির, মানে তুমি একটা গাছের ঢাল বানবা, ওটা কলমের মাধ্যমে কিছু মূল গজাবে, মূলটা কেটে তারপর তুমি পানির মধ্যে দিলে ওরা গ্রো হতে পারবে। ওদেরকে কিছুদিন পর পর রোদে দিতে হয়, কারণ ওরা হচ্ছে যে বেসিক্যালি আলোক নিরপেক্ষ উদ্ভিদের মধ্যে পড়ে, সেজন্য ওরা আলো ছাড়াও বাঁচে, বাট মাঝে মাঝে এদের আলোতে রাখতে হয়। তোমরা দেখবা যে যদি তুমি বেশি দিন আলোর দূরে রাখো, এটা হলুদ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটাতে আসি। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, হ্যাপ্লয়েড স্পোর। এই হ্যাপ্লয়েড স্পোর জিনিসটা কি? হ্যাপ্লয়েড স্পোর জিনিসটা কি? দেখো, এটা একটা অযৌন প্রজনন। যৌন প্রজননে কি হয়? একটা পুং গ্যামেট থাকে, একটা স্ত্রী গ্যামেট থাকে, দুইটার মিলনের ফলে একটা জাইগোট তৈরি হয়। আমরা উদ্ভিদের ক্ষেত্রেও সেটা দেখব। তোমরা যখন ফার্দার পড়ালেখা করবা, একটা অধ্যায় আছে উদ্ভিদ প্রজনন, আশা করি চ্যাপ্টার 11, ওখানে আমরা পড়বো যে কিভাবে উদ্ভিদ প্রজনন করে বা পরাগায়ন করে। উদ্ভিদের প্রজননকে আমরা কি বলি? পরাগায়ন। তোমরা ক্লাস 8-এ পড়ছো পরাগায়নে কি হয়? পরাগ আসে, পরাগটা কোথায় যায়? ওই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে ওই ফুলটা ফলে পরিণত হবে, ওই ফলে একটা বীজ থাকবে, বীজের ভিতরে একটা ভ্রূণ থাকবে, মানে ছোট গাছ থাকবে। ছোট ওই বীজটা যদি তুমি মাটির ভিতরে রোপণ করো, ওখান থেকে একটা ছোট গাছ অঙ্কুরিত হবে, যেটাকে আমরা অঙ্কুরোদ্গম বলি। কি বলি? অঙ্কুরোদ্গম। ঠিক আছে, তাহলে এই হ্যাপ্লয়েড স্পোর জিনিসটা কি, বা অযৌন প্রজননের কনসেপ্টটা এখানে কিভাবে আসতেছে? দেখো, এইদিকে দেখো চিত্র, এটা কিসের? ছত্রাকের ভেতরে কি আছে? ছত্রাকের ভেতরে আছে দেহকোষ। ছত্রাকের ভেতরে কি আছে? এই জায়গায় অবশ্যই এই দেহের ভিতরে কোষ আছে না অনেকগুলো? হ্যাঁ, কোষ আছে না অনেকগুলো? দেহকোষ। তাহলে দেহকোষ থাকে। এই দেহকোষ কোষ বিভাজনের মাধ্যমে এক ধরনের কোষ সৃষ্টি করে, যেটার নাম হচ্ছে কি? স্পোর। ঠিক আছে, স্পোর। এটা বেসিক্যালি হ্যাপ্লয়েড হয়। কথা বুঝছো? কোথা থেকে তৈরি হচ্ছে? ওর দেহকোষ থেকে একটা স্পোরও একটা কোষ, এটা মূলত হ্যাপ্লয়েড একটা কোষ। ঠিক আছে, তো এই ছত্রাক কি করবে? তার দেহ থেকে এই কোষগুলো বানাবে, মানে স্পোরগুলো বানায়, এদিকে বৃষ্টির মতো করে স্পোরগুলো বর্ষিত করবে। ঠিক আছে, হ্যাঁ, করতে থাকে। বৃষ্টির মতো করে এই স্পোরগুলোকে কি করবে? সে বর্ষিত করবে। এখন বর্ষিত করলে বিষয়টা কি হচ্ছে? এই স্পোর যখন মাটিতে পড়তেছে, দেখো, এই স্পোর যখন মাটিতে পড়তেছে, এখান থেকে আরেকটা কি হবে? আরেকটা তোমার ছত্রাক তৈরি হয়ে যাবে। যারা ছত্রাক সম্পর্কে আইডিয়া আছে তারা জানো যে ছত্রাক একবার যদি তুমি চাষ করা শুরু করো, ওখানে বারবার ছত্রাক হতে থাকবে। এটা কি তোমরা জানো? ছত্রাক তুমি ইনডোরে করতে পারবা, একটা শেলফের মাধ্যমে করতে পারবা। ওই তুমি মাটি নিলা, ছত্রাকের বীজ দিলা, ওখান থেকে যখন একটা ছত্রাক হচ্ছে, ওটা তুমি ভেঙে নিলে আরেকটা ছত্রাক হবে, আবার ভেঙে নিলে আরেকটা ছত্রাক হবে। কেমনে হচ্ছে? কারণ ওই যে একটা ছত্রাক হচ্ছে, ওখান থেকে ও স্পোর ফেলে দিচ্ছে, হ্যাপ্লয়েড স্পোর ফেলে দিচ্ছে। হ্যাপ্লয়েড স্পোর যখন ফেলে দিবে, তুমি যখন এটাকে কেটে দিবা, তখন ওই জায়গা থেকে আরেকটা কি হবে? মাশরুম বা ছত্রাক হবে। ওইটাকেও যখন তুমি কেটে দিবা, আরেকটা মাশরুম হবে। বিষয়টা বুঝছো? তাহলে মাশরুম হতেই থাকবে। কিভাবে হচ্ছে? এই যে অযৌন প্রজননের মাধ্যমে হচ্ছে, হ্যাপ্লয়েড স্পোর বা অযৌন মাধ্যমের হচ্ছে। তাহলে হ্যাপ্লয়েড স্পোরটা কোথা থেকে তৈরি হয়েছে সেটা কি আমরা বুঝছি? কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, হতে থাকবে। মানে এটা না ভাঙলেও এখানে এই যে মাটির আশেপাশে, মাটিতে জায়গা থাকতে হবে, জায়গা না থাকলে হবে না। মনে করো অনেক বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আর হবে না, কারণ এক জায়গায় বারবার পড়তেছে, সেক্ষেত্রে আর হবে না। কারণ ওর দেখো এখানে একটা উচ্চতা আসছে, দেখছো? এখন এই যদি এখানে পড়ে, এই কি মাটি পাচ্ছে? এই হ্যাপ্লয়েড স্পোরটা মনে করে এখানে পড়ছে, এই কি মাটি পাচ্ছে না, এই ছত্রাকের উপরেই পড়তেছে, সেই ক্ষেত্রে হবে না। তাতে একটু মাটি লাগবে, মাটি পাইলেই সেই কি হবে? বড় হবে। এটা শুধু এই ছত্রাক করে তা না, এই স্পোরের বিষয়টা অন্যান্য উদ্ভিদও করতে পারে।
ঠিক আছে, এই রাজ্যের ফানজাই রাজ্যের এরা স্পোর তৈরি করতে পারে। ঠিক আছে, বিষয়টা বুঝছি। এদের দেহে অনেকগুলো কোষ থাকে না, দেহকোষ। এই দেহকোষ পরবর্তীতে বিভাজনের মাধ্যমে স্পোর তৈরি করে, স্পেশাল স্পোর। মানে এটা কোনো গ্যামেট লাগবে না, এটাই জাইগোট, এটাই জাইগোট। এখানে কোনো গ্যামেট আসছে, এখানে পুং গ্যামেট আসছে, স্ত্রী গ্যামেট আসছে, আসে নাই। এখানে পুং গ্যামেটও নাই, মানে পুরুষ পার্টও নাই, স্ত্রী পার্টও নাই, জাস্ট দেহকোষ থেকে একটা কোষ তৈরি হয়েছে স্পোর, ওই স্পোর থেকে একটা মানুষ একটা কি হয়ে গেছে, ছত্রাক তৈরি হয়ে গেছে। মানে বিষয়টা এরকম, আমাদের কোষ থেকে মানে আমার মনে করো রক্ত নীলা, ওই রক্তের মধ্যে কোষ আছে না, ওই রক্ত থেকে নতুন মানুষ সৃষ্টি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এরকম কি হয়? এরকম শুধু মুভিতেই পসিবল। কোথায় পসিবল? মুভিতেই পসিবল। মুভিতে যদিও আমাদের অনেক কিছু ভুল দেখানো হয়, যেমন আমাদের কোমা জিনিসটা নিয়ে কি মুভিতে অনেক আমাদের ভুল একটা কনসেপ্ট দেয়, কোমাতে গেলে কিছু একটা হবে, দুমতানা কি মানুষ কি হয়ে যাবে, আবার জাগ্রত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কোমা মানে হচ্ছে ব্রেন ডেথ। কোনো একটা আঘাতের কারণে তোমার ব্রেনের কোষ যদি আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে তুমি সেন্সলেস হয়ে যাচ্ছ, মানে তোমার ব্রেন ইনঅ্যাক্টিভ বাট তোমার বডি অ্যাক্টিভ। ওই পরিস্থিতিকে আমরা বলি কোমা, তখন আইসিইউতে রাখতে হয়। ঠিক আছে, তো সাধারণত আমাদের মাথার কোষ কি বিভাজন হয় তোমরা কি জানো? আমাদের ব্রেন সেল কিন্তু কি হয় না, আমাদের নিউরন কি হয় না, বিভাজন হয় না। নিউরন কখনোই বিভাজিত হবে না, এই জন্যই প্যারালাইসিস হয়। এই যে মনে করো আমার এখানে নার্ভ আছে, নার্ভ যদি কাটা যায় বা নার্ভ যদি নষ্ট হয়ে যায়, আমার হাত পঙ্গু হয়ে যাবে, আমার হাতে আমি ব্যথাও পাবো না, কোনো কিছু ফিলও করতে পারবো না, হাতের উপর ট্রেন চলে গেলেও কিছু হবে না, ওরকম একটা অবস্থা। কারণ আমার নার্ভ নাই, নার্ভ না থাকলে আমার ফিলিং নাই, ফিলিং না থাকলে আমি ওটা দিয়ে কাজও করতে পারবো না। বিষয়টা বুঝছো? আর যাই হোক, অন্য টপিকে না যাই, এই কথাগুলোকে আমরা বুঝছি, এই কথাগুলো আমরা বুঝছি। আসো পরেরটাতে যাই। রাজ্য 4 প্লান্টি। আচ্ছা, প্লান্টি মূলত আমাদের যত গাছপালা আছে সবগুলো এই রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, যত রকমের গাছপালা আমরা দেখতেছি সবগুলো এই রাজ্যের অন্তর্ভুক্ত। কথা বুঝছি? তাহলে এটা মূলত কি? এটা মূলত গাছপালার রাজ্য। এটা মূলত গাছপালার রাজ্য। ঠিক আছে, তাহলে গাছপালা সম্পর্কে তো আমরা ছোটবেলা থেকে জানি বৈশিষ্ট্য। তাহলে চলো দেখি, প্রথমে তো এরা বহুকোষী হয়, এরা বহুকোষী এবং ইউক্যারিওটিক। এরা বহুকোষী এবং কি ইউক্যারিওটিক। এদের কোষ কি সুগঠিত, এদের কোষ সুগঠিত। অবশ্যই এরা কি করতে পারে? অবশ্যই এরা সালোক সংশ্লেষণ করতে পারে। সালোক সংশ্লেষণ এর মাধ্যমে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। ওকে, আসো তারপর এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এটাকে আমরা বুঝছি, উন্নত টিস্যুতন্ত্র বলতে কি বোঝাচ্ছে? ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভেরি গুড, কে বলছে এটা? ভেরি গুড। উন্নত টিস্যুতন্ত্র মানে কি? উন্নত টিস্যুতন্ত্র আগে ক্লাস করছে না? আচ্ছা ভালো, তো ক্লাস করছে, পারছে, এটাই অনেক। দেখো, উন্নত টিস্যুতন্ত্র মানে জাইলেম ফ্লোয়েমের কথা বলতেছে। জাইলেম ও ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েম, তার মানে এদের মধ্যে কি আছে? জাইলেম ফ্লোয়েম আছে। জাইলেম দিয়ে কি হয়? মাটি থেকে যে উপাদানগুলো মাটি থেকে গ্রহণ করে সেটা পাতায় নিয়ে যায় জাইলেম। আর ফ্লোয়েম কি করে? পাতায় তৈরি খাদ্য চারিদিকে পরিবহন করে থাকে। ঠিক আছে, তাহলে জাইলেম ও ফ্লোয়েম উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এর প্রসেসে ভ্রূণ থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। এদের ভ্রূণ থেকে
ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। আচ্ছা, এদের ভ্রূণ কি জিনিস? এদের ভ্রূণ কি জিনিস এটা নিয়ে আমাদের একটু কনফিউশন থেকে থাকে। ভ্রূণ কি জিনিস তোমরা কি বলতে পারবা? ভ্রূণ, আমরা মানুষের ক্ষেত্রে ভ্রূণ কাদেরকে বলি? ভ্রূণ কাকে বলি? যখন আমরা মায়ের পেটে ছিলাম, মানুষের স্ট্রাকচার লাভ করে নিয়ে আস্তে আস্তে জাইগোট থেকে মানুষের দিকে আগাচ্ছি, মানে জাইগোট কোষ বিভাজন হয়ে তো মানুষের দিকে আগায়, তাই না? তো এই যে মানুষের দিকে আগাচ্ছি, ওই অবস্থাকে আমাদেরকে বলে কি? ভ্রূণ। ওই অবস্থা থেকে আমাদের কি বলে? ভ্রূণ। আমরা পরিণত মানুষে পরিণত হয় নাই, পরিণত মানুষ হই নাই আর কি। বিষয়টা বুঝো? তাহলে এই আরটা কি? এই যে মনে করো তুমি আম খাইলা, আমের সিজন আসতেছে না? আম কার কার ফেভারিট? কি রে, হাত নাই তোমাদের? আম কার কার ফেভারিট বলছি? ভেরি গুড কোয়েশ্চেন। পাকা পাকা আম কার কার পছন্দ? ঠিক আছে, তাহলে আম খাওয়ার পরে কি করো? কি ফেলাই দাও? বীজ ফেলাই দাও। ঠিক আছে, আমের বীজ দেখো, এটা হচ্ছে আমের বীজ। আমের বীজ, ঠিক আছে। আমের বীজের ভিতরে একটা গঠন থাকে, ভ্রূণের গঠন থাকে, মানে একটা ছোট উদ্ভিদ। এই বীজটাকে যখন তুমি মাটির মধ্যে রোপণ করবা, পানি দিবা, পরিচর্যা করবা, সেই ক্ষেত্রে এই যে ভ্রূণটা আছে, এই ভ্রূণটা আস্তে করে মাটির উপরে চলে আসবে। তাহলে দেখো, বীজের ভেতরে থাকা এই অবস্থানকে আমরা কি বলি? ভ্রূণ বলি। কথা বুঝছো? মানে এটা হচ্ছে উদ্ভিদের ভ্রূণ। এটা কিসের ভ্রূণ? উদ্ভিদের ভ্রূণ। বীজের ভিতরে থাকে। যখন তুমি বীজটাকে রোপণ করবা, উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবা, সেই ক্ষেত্রে সেটা মাটি ফেটে উপরে আসবে। এখন বীজকে ফাটতে হলে তাকে কি করতে হবে? শক্তির প্রয়োজন। সেই শক্তিটা কোথা থেকে পাবে? আমরা ওই চ্যাপ্টারে পড়বো। এখানে কিছু কোষ থাকে, এখানে কিছু কি থাকবে? কোষ থাকবে, যেটাকে আমরা বলবো শস্য টিস্যু। এই শস্য টিস্যুই মূলত ভ্রূণকে কি দিবে? শক্তি দিবে। কথা বুঝছো? আচ্ছা, যাই হোক, এটা ওই চ্যাপ্টারে পড়বো। ভ্রূণ জিনিসটা বুঝছি। বীজের ভিতরে একটা ছোট উদ্ভিদ, যেটা বীজ ভেদ করে বীজ ফেটে মাটির উপরে চলে আসে, তখন ওইটাকে আমরা বলি অঙ্কুরোদ্গম। বীজ ফেটে যে ভ্রূণটা বের হয়, এটাকে কি বলে? অঙ্কুরোদ্গম। ঠিক আছে, আসো এরপরে যাই। হ্যাঁ, আচ্ছা, না, ভ্রূণ অবস্থায় মানে তুমি পরিণত হও নাই তো, পরিণত মানুষ হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, ওই অবস্থা পরিণত হয়ে গেলে তো তুমি শিশু হয়ে গেলা। কি ফোল্ড করা অবস্থায়? হ্যাঁ, মানে গাছের স্ট্রাকচারটা ওইভাবে না, বাট আমি বুঝাইতে যাচ্ছি এখানে কিছু একটা থাকে যেটা পরবর্তীতে গাছ হয়ে উপরে ওঠে। বুঝছো? ও বলতে যাচ্ছে এটা কি এরকম ফোল্ড হয়ে থাকে কিনা? না, ফোল্ড হয়ে থাকে না। এটা গাছের মতো একটা স্ট্রাকচার আছে, যেটা পরবর্তীতে গাছ হয়ে বের হয়। ঠিক আছে, দেখো এরপর আসো। এরা প্রধানত কি? এরা প্রধানত স্থলজ। অবশ্যই গাছ আমরা দেখি কি স্থলজ, বাট কিছু জলজও হতে পারে। গেল যৌন জনন, অ্যানাইসোগেমাস প্রকৃতির। স্যারেরা এদিকে, হোয়াট ইজ অ্যানাইসোগেমাস? হ্যাঁ, বুঝি নাই। দুটি অসমান গ্যামেটের মিলনকে অ্যানাইসোগেমাস বলে। হ্যাঁ, আচ্ছা, আমি এটা একটু ডিটেইলে আলোচনা করি। দেখো, এটা নিয়ে একটু ডিটেইলে আলোচনা করি। সেটা হচ্ছে অ্যানাইসোগেমাস মানে কি? অ্যানাইসোগেমাস মানে হচ্ছে দুইটি ভিন্ন আকৃতির গ্যামেটের মিলনকে অ্যানাইসোগেমাস বলে। আচ্ছা, এটা নিয়ে আরেকটু কথা আছে। দেখো, অ্যানাইসোগেমাস, দেখো আমরা দেখব যে এই যে
এটা হচ্ছে মনে করো কি পুংগ্যামেট, এটা কি পুংগ্যামেট, এটা কি স্ত্রী গ্যামেট, এটা মনে করো পুংগ্যামেট, এটা মনে করো স্ত্রী গ্যামেট। ঠিক আছে, ঠিক আছে, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট আকারে ছোট হয়, স্ত্রী গ্যামেট আকারে বড় হয়। পুংগ্যামেট আকারে কি হবে, ছোট হবে, বাট সংখ্যায় বেশি হবে। এটা কি সংখ্যায় বেশি। স্ত্রী গ্যামেট আকারে বড় হবে কিন্তু সংখ্যায় কি হবে, কম, সাধারণত একটা থাকে। স্ত্রী গ্যামেট, হ্যাঁ বলো। হ্যাঁ 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 বলতেছি এটা। তাহলে এই স্ত্রী গ্যামেট মূলত কি ডিম্বাণুকে আমরা মিন করি, এই ডিম্বাণুকে আমরা স্ত্রী গ্যামেট বলতেছি আর কি। আর শুক্রাণুকে আমরা কি বলতেছি, শুক্রাণু বা গাছের ক্ষেত্রে এটাকে আমরা বলি পরাগ। গাছের ক্ষেত্রে কি বলি, পরাগ বলতেছি। এই যে পুংগ্যামেট ছোট, স্ত্রী গ্যামেট আকারে বড়। পুংগ্যামেটকে বা আমরা শুক্রাণু বলে থাকি, শুক্রাণু বলে থাকি বা পরাগ বলে থাকি। উদ্ভিদের ক্ষেত্রে পরাগ, প্রাণীর ক্ষেত্রে আমরা শুক্রাণু বলে থাকি, স্ত্রীটা ডিম্বাণু। ঠিক আছে, ডিম্বাণু। তাহলে এটার আকার হয় যে ছোট, এটার আকার হয় যে বড়। তাহলে এই যে ছোট আর বড় মিলিত হয়ে কি তৈরি করতেছে, একটা জাইগোট তৈরি করতেছে, জাইগোট তৈরি করতেছে। বা উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটটা মূলত বীজ, বীজ তৈরি করতেছে। ঠিক আছে, জাইগোটটা মূলত বীজ, যে আমের বোটা দেখাইলাম একটু আগে, বীজ, একটা বীজ। ঠিক আছে, তাহলে এই যে স্ত্রী গ্যামেট বড়, পুংগ্যামেট ছোট, এই যে ছোট বড়র মিলন যেটা আছে, এই যে ভিন্ন আকৃতির, ভিন্ন আকৃতির গ্যামেটের যে মিলনটা, এটাকে আমরা কি বলি, অ্যানাইসোগেমাস বলি। যদি আকৃতি সমান হয়, তোমাদের কোশ্চেন থাকতে পারে না আকৃতি সমান হলে কি হবে, আকৃতি সমান হলে ওটাকে বলে আইসোগেমাস। কি বলে, হ্যাঁ কিছু ক্ষেত্রে আলাদা হয়, কিছু ক্ষেত্রে সমান হতে পারে। যদি আলাদা, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, মানে ও বলতে চাচ্ছে এটা কি সবসময়, এটা বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী গ্যামেট বড় হয়, পুংগ্যামেট ছোট হয়। কিন্তু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে দুইটা সমান, দুইটা গ্যামেট যদি সমান হয় ওইটাকে আমরা বলবো আইসোগেমাস। তাহলে এখানে দুটোটা সাইজ সেম থাকে, কোনোটা বড় ছোট হয় না। মানে এইটার থেকে পরবর্তীতে তুমি হইতে পারবে, মনে করো এটা বড় হয়ে গেলে সেই ক্ষেত্রে সমান হচ্ছে, ওইরকম না, ওটা জন্মগতভাবে সমান। হ্যাঁ আচ্ছা, এটাকে বলে উগেমাস। তোমার কথা আমি বুঝি নাই। হ্যাঁ আলাদা আলাদা ডেফিনেশন বলতে কোনটার কথা বলতেছ, কোনটার কথা বলতেছ? ওগেমাস হচ্ছে যে, বুঝিনি। ওগেমাস এটা এটা আছে যে ওগেমাস, ওগেমাস মানে স্ত্রীটা বড়, পুরুষেরটা ছোট, ওইটাকে উগেমাস বলে। এই দেখো দুইটি ভিন্ন আকৃতির হলে এটাকে অ্যানাইসোগেমাস বলতেছে। বাট স্পেশালি দুইটি ভিন্ন মানে পুরুষেরটাও বড় হতে পারে, স্ত্রীটাও বড় হতে পারে, তাই না? আমার কথা বুঝো, দুইটি ভিন্ন মানে পুরুষেরটা বড়, স্ত্রীটা ছোট, স্ত্রীটা বড়, পুরুষেরটা ছোট, দুইভাবে হতে পারে। আবার স্পেশালি যদি স্ত্রীটা বড় হয়, পুরুষেরটা ছোট হয়, ওটাকে আমরা ওগেমাস বলি। বুঝছো? আচ্ছা, এরপর আসতেছে কি অ্যানাইসোগেমাস। অ্যানাইসোগেমাস এখানে ওই অন্য ব্যাচের পরে একটু আগাই গেছে, সেজন্য আমরা একটু দ্রুত করতেছি। আইসোগেমাস, আইসোগেমাস, আইসোগেমাস কারা? যদি আকৃতি একই হয়, যদি আকৃতি একই হয়। ঠিক আছে, না অ্যানাইসোগেমাস যদি স্পেশালি স্ত্রীটা বড়, পুরুষের, আমার কথা বুঝছো? দুইটি ভিন্ন মানে কি, দুটি ভিন্ন মানে কি, এটা বড় হতে পারে, এটা ছোট হতে পারে, এটা বড় হতে পারে, এটা ছোট হতে পারে, দুইটা ঘটনা ঘটতে পারে। এখন ওই দুইটা ঘটনার মধ্যে যদি বলি যে স্ত্রীটা বড়, পুরুষেরটা ছোট, সেটা ঘটনাকে আমরা ওগেমাস বলতেছি। পুরুষেরটা বড় হলে এটার কোনো নাম নাই, পুরুষেরটা সাধারণত বড় হয় না, যদি হইতো তাহলে আমরা নাম দিতাম। আইসোগেমাস কি, যদি আকৃতি সমান হয়, সমান হলে আইসোগেমাস, ভিন্ন হলে অ্যানাইসোগেমাস। আর উগেমাস কোনটা? স্ত্রীটা বড়, পুরুষেরটা ছোট। বুঝছি? ভিন্ন বলতে এই যে আকার বড় ছোট, একটা বড় একটা ছোট হবে, দুইটার মধ্যে যে কোনো একটার আকার বড় হতে পারে, যে কোনো একটার আকার ছোট হতে পারে। যদি আকার ভিন্ন হয় অ্যানাইসোগেমাস, আকার সমান হলে আইসোগেমাস। ভিন্নর মধ্যে যদি স্ত্রীটা বড় হয়, পুরুষেরটা ছোট হয়, ওটাকে ওগেমাস বলে। বুঝছি? ওকে, এরপর আসো, এরপর আর বৈশিষ্ট্য কি আছে এখানে?
উদাহরণ এখানে আর কিছু নেই। উদাহরণ হচ্ছে কি সবুজ উদ্ভিদ, উদাহরণ সকল সবুজ উদ্ভিদ। ওকে, আচ্ছা এরপর আসি তোমরা তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের যদি লেখার প্রবলেম থাকে তোমরা স্লাইডটা পেয়ে যাবা। স্লাইডটা আমরা সেভ করে রাখতেছি, এই যে সেভ করে রাখতেছি, তোমরা পেয়ে যাবা। ও দেখছো সেভ করতে করতে গেছে কাজে। লাক কেমন, স্যার স্ক্রিনে স্যার কি হ্যাঁ